মমতা বন্দ্যোপাধ্যায় অন্য যে কোনো মুখ্যমন্ত্রী থেকে অনেক বেশি অপরাধ করেছেন, তো তার জেলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। জজ সাহেব যদি মনে করেন যে তার বিরুদ্ধে চার্জ প্রমাণিত হয়েছে, তাহলে জজ সাহেব তাকে সাজা দিতে। সিবিআই সব কি ধোয়া তুলসী পাতা লোকেরা চাকরি করে? সিবিআই যেমন সৎ অফিসার আছে তেমন অসৎ অফিসার আছে। তিনি এফআইআর করলে কি হয় গুরুত্ব বোঝেননি, কিন্তু তিনি তো দাবি করেন যে তিনি এলএলবি। তাদের নাম ভোটার তালিকায় ওঠার কথা নয়, এরা মানে দুর্নীতি করে তাদের নাম ভোটার তালিকায় তুলেছেন। উনি তো আইন জানেন না, আইন মানেন না, ওনার যা খুশি হয় বলে দেন। এফআইআর মানে ইনফরমেশন অ্যাবাউট দ্য কমিশন অফ এ কগনাইজেবল অফেন্স রিচিং এ পুলিশ স্টেশন ফার্স্ট ইন পয়েন্ট অফ টাইম। অর্থাৎ এফআইআর হওয়ার অর্থ হচ্ছে যে যার বিরুদ্ধে এফআইআর তিনি একটা যে কোনো অন্তত একটা কগনাইজেবল অফেন্স করেছেন। তো এই এফআইআর হলে, যেখানে এফআইআর হবে, তাদের এটা কর্তব্য হচ্ছে যে তদন্ত করা। তদন্ত করে যদি এই চার্জ তার বিরুদ্ধে প্রমাণিত হয়, তো সেই প্রমাণ জোগাড় করে তদন্তকারী অফিসারদের উচিত হচ্ছে তাকে কোর্টে হাজির করা, যাতে তার কোর্ট বিচার করতে পারে। অতএব এফআইআর হওয়া মানে ভাবনার কারণ আছে, তদন্ত হবে, প্রমাণ হলে কোর্টে তার বিচার হবে। অতএব এফআইআর হলে কিচ্ছু হয়নি, এই কথাটা একদমই ঠিক নয়। যারা এফআইআর করেছেন তদন্ত করে তাকে কোর্টে পাঠাননি, সেই জন্য তিনি এফআইআর করলে কি হয় গুরুত্ব বোঝেননি, কিন্তু তিনি তো দাবি করেন যে তিনি এলএলবি, তিনি আইনজীবী। তো তার তো না বোঝার কথা নয় এফআইআর করার অর্থটা কি, সেটা যদি না বোঝেন তাহলে তার মানে তিনি আইন জানেন না। যে পুলিশই এফআইআর করুক, তো তাদের তো তদন্ত করতে হবে। এফআইআর করা মানেই তদন্ত করতে হবে, আর তদন্ত করে যে অভিযোগ এফআইআর হয়েছে সেটা প্রমাণিত হলে বিচারের জন্য তাকে কোর্টে পাঠাতে হবে। এইটাই হচ্ছে দেশের আইন। 7 জন যে আপনি এই আরো বলছেন, তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে আমি এখনো খবর পাইনি, আপনারা পেতে পারেন। তাদেরকে নির্বাচন কমিশন সাসপেন্ড করেছে। সাসপেন্ড মানে সাময়িকভাবে বরখাস্ত বা নিলম্বিত, বাংলাতে একাধিক শব্দ ব্যবহার করে। সাসপেন্ড মানে তারা চাকরি থেকে বাদ যাননি, কিন্তু তারা এই মুহূর্তে চাকরি করবেন না এবং পুরো বেতন পাবেন না, আংশিক বেতন পাবেন। তো আর এফআইআর যাদের বিরুদ্ধে করা হয়েছে সেটা সেই অগাস্ট মাসে প্রথম দিকে যে বারুইপুর এবং ময়নার ইআরও এবং এইআরও তাদের বিরুদ্ধে এফআইআর করতে বলা হয়েছিল, এতদিন রাজ্য সরকার করেনি। কিন্তু এই 7 জনকে সাসপেন্ড করতে দেখে রাজ্য সরকারের মনে হয়ে থাকবে যে এবার তাহলে ইলেকশন কমিশনই এদের বিরুদ্ধে এফআইআর করবে। তখন তারা এই যে তাকে যে 17 তারিখ 5টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল বলে গণমাধ্যমে শোনা যাচ্ছে, কেউ বলেনি, নির্বাচন কমিশনও বলেনি, এই চিফ সেক্রেটারি যিনি গিয়েছিলেন নির্বাচন কমিশনে তিনিও বলেননি, কিন্তু বিভিন্ন মিডিয়ায় এটা প্রচার করা হয়েছিল যে 17 তারিখ 5টার মধ্যে তাদের এফআইআর করতে হবে। তো সেই টাইমের মধ্যে এফআইআর করা হয়েছে। অর্থাৎ এফআইআর করা হয়েছে বারুইপুরের এবং ময়নার 2 জন ইআরও, 2 জন এইআরও এবং 1 জন ডাটা এন্ট্রি অপারেটর, তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এখন এফআইআর করা হলে নির্বাচন কমিশন যেটা বলেছিল যে যাদের নাম ভোটার তালিকায় ওঠার কথা নয়, এরা মানে দুর্নীতি করে তাদের নাম ভোটার তালিকায় তুলেছে। তো এখানে তো ডকুমেন্টারি প্রুফ পাওয়া যাবে, এবং তদন্তে এটা যদি প্রমাণ কোর্টে দেয়া হয়, তাহলে যাদের এফআইআর করেছেন তাদের বিচার হবে এবং সাজা হয়ে যাবে, এবং সাজা হয়ে গেলে সরকারি চাকরি আর থাকবে না। এফআইআর করছে, অভিযোগটা আপনি জানুন যে কিছু লোকের নাম ভোটার তালিকায় ওঠার কথা ছিল না আইন অনুসারে, তাদের নাম তারা ভোটার তালিকায় তুলেছে। নির্বাচন কমিশন এর জন্য এফআইআর করতে বলেছে। তো এফআইআরে তো এটা লেখা থাকতে হবে
যে এই নাম এদের ভোটার তালিকা ওঠার কথা ছিল না, তারা তুলেছে, তো তদন্তে এটা তো প্রমাণ হয়ে যাবে। আর তদন্তে প্রমাণ হওয়া মানে তাদের বিচার হবে কোর্টে, কোর্টে বিচার হলে তো তাদের সাজা হওয়ার সম্ভাবনা, এবং সাজা হলে চাকরি থেকে তাদেরকে বাদ দিতে হবে। এবং চাকরি থেকে দুটো টার্ম আছে, একটা রিমুভাল, একটা ডিসমিসাল। রিমুভাল যদি করা হয় তাহলে অন্য কোনো সরকারি চাকরিতে তাকে আবার নিয়োগ করা যেতে পারে, কিন্তু ডিসমিসাল যদি করা হয় তাহলে কোনো সরকারি চাকরিতে তাদের আর নিয়োগ করা যাবে না। না, মুখ্যমন্ত্রী তো বলছেন যাদের ডিমোশন করবে আমি তাদের প্রমোশন করে দেবো। তো যদি এই তাকে এই এফআইআর করে তদন্ত হয়, দোষ প্রমাণ হয়, কোর্টে সাজা হয়, ডিসমিসাল হয়, উনি তাকে কোথাও সরকারি পদে নিতে পারবেন না, মানে এটা দেশের আইন। উনি তো আইন জানেন না, আইন মানেন না, ওনার যা খুশি হয় বলে দেন। যদি তদন্ত হয় ভালো, যদি তদন্ত ঠিক মতো না হয় তাহলে হাইকোর্টে গিয়ে তো নির্বাচন কমিশন অন্য কাউকে দিয়ে তদন্তের জন্য আবেদন করতে পারে, তখন তারও বিপদ হবে। মানে সিবিআই তদন্তের কথা বলছেন? হ্যাঁ, যেমন ইডি সুপ্রিম কোর্টে আর্জি করেছে, হবে কিনা সেটা পরে, কিন্তু হলে তো তখন সিবিআই তদন্ত করবে। সেটার কারণ একাধিক। কখনো সিবিআই লোকেরা যাদের অধীনে কাজ করে তাদের প্রভাবিত করে করা, বা কখনো ঘুষ দিয়ে এটা হতে পারে। মানে সিবিআই কি ঘুষ? তো আপনি কি বলছেন? সিবিআই সব কি ধোয়া তুলসী পাতা লোকেরা চাকরি করে? সিবিআই যেমন সৎ অফিসার আছে তেমনি অসৎ অফিসার আছে। আমি নিচের দিকের কথা বলছি না, আমি আপনাকে একাধিক সিবিআই ডাইরেক্টরের নাম বলতে পারি। যেমন যেমন মিস্টার সিনহা, তার সঙ্গে আমি কাজ করেছি, রেল মন্ত্রকে তিনি ডিজি ছিলেন, পরে তিনি সিবিআই ডাইরেক্টর হন, এবং তার বিরুদ্ধে সিবিআই কেস করে, এবং তার বিরুদ্ধে চার্জশিটও দেয় সিবিআই। তার কোর্টে ট্রায়ালও হচ্ছিল, ট্রায়াল চলাকালীন তিনি মারা যান, নাহলে তার সাজাও হতো। অতএব সিবিআই ডাইরেক্টর যেখানে এরকম, তো অন্য অফিসারটা কিরকম হবে আপনি চিন্তা করতে পারেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এদের সম্পর্ক ভালো বলেই আমরা জানি। তো তাদেরকে যদি ধরেন, আর যারা তদন্ত করছেন তাদের যদি মেরুদণ্ড সোজা না থাকে, চাপ নেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে তারা চাইলেই তদন্ত প্রভাবিত হতে পারে। আপনি রয়্যালটির কথা বলছেন, তাই তো? তো ওনার ছবি 2 কোটি টাকায় কে কিনেছিল? সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডু। তো তারা জেলে যাওয়ার পর আর কেউ 2 কোটি টাকায় ছবি কিনছে? তো এখন তিনি যদি না বুঝতে পারেন যে তিনি দাভিঞ্চিও নন, মাইকেল অ্যাঞ্জেলো নন, তো তার ছবি কেউ 2 কোটি টাকায় কিনছে, মানে সেটা ছবি কিনা নয়, তাকে ঘুষ দেয়া। তো তিনি যদি ঘুষের টাকায় নিয়ে বড় লোক হন, তো তিনি বলতেই পারেন, কিন্তু লোকে এটা জানে যে তিনি এত বড় শিল্পী নন যে তার ছবি 2 কোটি টাকায় বিক্রি হতে পারে। তেমনি তিনি এত ভালো লেখিকা নন যে তার বই এরকম কোটি কোটি টাকা রয়্যালটি দিতে পারে। যদি রয়্যালটি বেশি আসে সেটা তার পদের জন্য ঘুষ হিসেবেই আসে, ফাইল চুরি নয়। দেখুন, আপনাদের আইনের সংজ্ঞাগুলো পড়তে হবে। অন্য কারো জিনিস বিনা অনুমতি নিলে সেটা চুরি হয়, কিন্তু সেই চুরি যখন থ্রেড দিয়ে দেওয়া হয়, ইনস্ট্যান্ট ডেথ, ইনস্ট্যান্ট হার্ট অথবা ইনস্ট্যান্ট রেস্টুরেন্টের থ্রেড দিয়ে করা হয়, তখন সেটাকে বলে রবারি। আর এই রবারি যদি 5 জনের বেশি লোকে করে তাহলে সেটা হয় ডাকাতি। অতএব আপনারা যেটা ফাইল নিয়ে আসার কথা বলছেন, তারা বলছেন এটা ফোর্সিবলি করা হয়েছে, তো তাহলে সেখানে থ্রেড দিয়ে করা হয়েছে তারা বলছেন, অতএব এটা ডাকাতির ধারা আসবে, চুরির না। ওখানে প্রমাণ লোপাটের ধারা আসবে, ওখানে সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার ধারা আসবে, আরো অনেক ধারা আসবে। তো আপনারা তো বোধহয় শুনেছেন যে 17টা ধারায় আমাদের দেশের আইনে যে সংজ্ঞা আছে, সেই সংজ্ঞায় যদি দেখা দেয় এটা ডাকাতি,
তো ডাকাতি যদি মুখ্যমন্ত্রী করে তাহলে সেটাকে চুরি বলতে হবে, এরকম তো কোনো আইন আমাদের দেশে নাই। আমাদের দেশে একমাত্র 361 ধারায় প্রেসিডেন্ট এবং গভর্নরদের ইমিউনিটি আছে, যে তারা পদে থাকলে তাদের বিরুদ্ধে কেস করা যাবে না। কিন্তু চিফ মিনিস্টার তো দূরের কথা, প্রধানমন্ত্রীরও কোনো ইমিউনিটি নাই, অপরাধ করলে তাদের সাজা হবে। জজ সাহেব যদি মনে করেন যে তার বিরুদ্ধে চার্জ প্রমাণিত হয়েছে, তাহলে জজ সাহেব তাকে সাজা দিতে পারেন, এবং এক্ষেত্রে সাজা হওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ তিনি এই ফাইল, হার্ড ডিস্ক, মোবাইল নিয়ে এসে তিনি বলেছেন, সেখানে দেখবেন যে পাশের লোকের কাছ থেকে মাইক্রোফোন নিয়ে ঘোষণা করছেন। অতএব সেটা প্রমাণ করতে খুব বেশি কষ্ট পেতে হবে না। বা আপনি যদি সল্টলেকেও দেখেন যে সরকারি কর্মচারীরা ফাইল বগল দাগাবা করে এনে পার্টির গাড়িতে তুলছে, যেটা সরকারি কর্মচারীরা করতেই পারে না। তদন্ত করে কোর্টে বিচারের জন্য পাঠায়, সাজা কোর্ট দিতে পারে, অন্য কেউ তো সাজা দিতে পারে না। তো জজ সাহেব যদি দেখেন যে তিনি যে অপরাধ করেছেন সেটা প্রমাণ হয়েছে, তাহলে সাজা দিতে পারে। বাধাটা কোথায়? উনি নিজের মামলা আসামি হয়েও নিজে নড়তেই পারেন, কিন্তু তাতে তার বিরুদ্ধে যে প্রমাণ সেগুলো তো নষ্ট হয়ে যাবে না, এবং তারপরও তার সাজা হতেই পারে। আর একবার সাজা হলে তখন তো আপনি তো অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী জেলে থাকতে দেখেছেন, হাজতে। কেন ঝাড়খণ্ড, দিল্লি হাজতে থাকতে দেখেছেন, লালু প্রসাদ জেলও হয়েছে। তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এরকম সাজা হবে, তখন তিনি ওই হাঁটি হাঁটি পা পা করে চলে যাবেন হাজতে। এটা কোন কোর্ট সাজা দিচ্ছে তারপর নির্ভর করে। সেটা আলিপুর সেন্ট্রাল জেল হতে পারে, সেটা বহরমপুর জেল হতে পারে, অন্য কোনো জেলে হতে পারে যে কোথায় বিচার হবে। তো যেহেতু ঘটনাটা কলকাতায়, কলকাতার কোনো জেল হওয়ার সম্ভাবনা বেশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য যে কোনো মুখ্যমন্ত্রী থেকে অনেক বেশি অপরাধ করেছেন, তো তার জেলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেগুলো তদন্ত করে কোর্টে বিচারের জন্য গেলেই তার সাজা হয়ে যাবে। হ্যাঁ, অভিযুক্ত এখন আছেন, তখন যদি তাকে দোষী পাওয়া যায় কনভিক্টেড হবেন, আর যদি আদালত সাজা দেয় তাহলে তখন সাজাপ্রাপ্ত হবে, সেন্টেন্সড। ফাইল চুরির ব্যাপারে আপনারা যে এটা বলছেন, আমি বলছি ডাকাতির সেকশন হবে, সেখানে সঙ্গে যারা গিয়েছিলেন সকলের বিরুদ্ধে হবে। ওনার পার্সোনাল সিকিউরিটি যারা আছে পিএসও, ওদেরও হবে? কেন হবে না? পার্সোনাল সিকিউরিটি ওনাকে নিরাপত্তা দেওয়ার জন্য হয়েছে, ওই ফাইল ডাকাতি করার জন্য তো দেওয়া হয়নি। ধরুন আপনার কোনো পার্সোনাল সিকিউরিটি দিয়েছে, গভর্নমেন্ট দিয়েছে, সিকিউরিটি এসে যদি আমাকে এখানে মার্ডার করে দেয়, তাহলে তাদের কিছু হবে না? আপনি কি ভাবছেন? ধরুন আমার পার্সোনাল সিকিউরিটি আছে এখানে, আপনি আমার ইন্টারভিউ করতে আসলেন, আপনাকে গুলি করে মেরে দিল, তাদের কিছু হবে না? দেশের আইন সেরকম কিছু বলে না। নিরাপত্তা রক্ষীর কাজ কি? উনার নিরাপত্তা বিধান করা, কেউ যাতে উনার উপর আঘাত না করে সেগুলো দেখা। ওই ছাতা দ্বারাও উনার কাজ না, বা ওই ফাইল আনা তো কোনো মতেই কাজ না। সরকারি ফাইল তার দপ্তর সেখানে আছে, আপনারা দেখেছেন যে সেখানে যেসব ফাইলের প্রশ্ন এসছে তার মধ্যে সরকারি ফাইলও আছে। তো সেই ফাইল বেসরকারি জায়গায় আছে, সেইটা এনে পার্টির গাড়িতে তুলছে, এটা কোনো সরকারি কর্মচারীর কাজ হতে